প্রলয়ঙ্করী ভূমিকম্পে মিয়ানমারে হাজার ছাড়ালো প্রাণহানি, চলছে উদ্ধার কাজ। বাংলাদেশেও শক্তিশালী ভূমিকম্প হওয়ার আশঙ্কা। বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করার লক্ষ্যে কাজ করছে সরকার, জানালেন প্রধান উপদেষ্টা। তরুণদের বড় স্বপ্ন দেখার আহ্বান। ঈদ উপলক্ষে বাস ট্রেনে সদল বলে বাড়ি ফিরছে মানুষ। সরকারের উদ্যোগ ছিল বলে স্বস্তির যাত্রা, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। হোম জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পূর্ণ, প্রধান জামাত হবে 8:30টায়। প্রতিকূল আবহাওয়ার বিকল্প বায়তুল মুকাররম মসজিদ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। শক্তিশালী ভূমিকম্পের তাণ্ডবে লণ্ডভণ্ড মিয়ানমারের নিহতের সংখ্যা 1000 ছাড়িয়ে গেছে। আহতের সংখ্যা 1500-এরও বেশি মানুষ। মার্কিন সংস্থা USGS এর তথ্য অনুযায়ী মিয়ানমারে প্রাণহানি 10,000 ছাড়িয়ে যাবে, আর ক্ষয়ক্ষতি $1,000 কোটি বেশি। এদিকে থাইল্যান্ডে ভূমিকম্পে নিহত হয়েছেন অন্তত 10 জন, নিখোঁজ আছেন শতাধিক মানুষ। বিস্তারিত জানাচ্ছেন কাজী শাহরিন। ভূমিকম্পের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে মিয়ানমার ও থাইল্যান্ডের বিভিন্ন শহর। 7.7 মাত্রায় শুক্রবার আঘাত হানে ভূমিকম্পটি। এতে শুধু মিয়ানমারেই প্রাণহানি ছাড়িয়ে গেছে 1000-এ, আহত বহু মানুষ। এমন তথ্য প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ ও গবেষণা সংস্থা ইউনাইটেড স্টেট জিওলজিক্যাল সার্ভে USGS জানিয়েছে, মূল আঘাতের পর মিয়ানমারে অন্তত 14টি আফটারশক বা ভূমিকম্প পরবর্তী ছোট ছোট কম্পন অনুভূত হয়। এর মধ্যে বেশিরভাগ কম্পনই বড় ভূমিকম্পের কয়েক ঘন্টার মধ্যেই ঘটেছে, যার মাত্রা ছিল 3 থেকে 5-এর মধ্যে। ভূমিকম্প বিষয়ক একটি বিবৃতিও প্রকাশ করেছে USGS। তারা জানায়, মিয়ানমারের ভূমিকম্পে 10,000-এর বেশি মানুষ মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ $1,000 কোটি ছাড়িয়ে যেতে পারে। কম্পনের তীব্রতা ও আঘাত হানা এলাকায় ব্যাপক জনবসতির কারণে এত হতাহত ও ক্ষয়ক্ষতির সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, মিয়ানমারের 100 বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটি। ভূমিকম্পে থাইল্যান্ডেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। লণ্ডভণ্ড হয়ে গেছে অনেক ঘরবাড়ি। সেখানে 6 জনের মৃত্যু হয়েছে, আহত 22 জন, এখনও নিখোঁজ শতাধিক। কাজী শাহরিন, মোহনা সংবাদ। এদিকে মিয়ানমার ও থাইল্যান্ডের মতো বাংলাদেশও শক্তিশালী ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ শক্তিশালী ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে। শনিবার ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলে থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ফায়ার সার্ভিস জানায়, মিয়ানমার ও থাইল্যান্ডের বিভিন্ন অঞ্চলে পরপর 2টি শক্তিশালী ভূমিকম্প সংঘটিত হয়েছে। রিক্টার স্কেল ভূমিকম্প 2টির মাত্রা ছিল 7.7 ও 6.4। তরুণদের লক্ষ্য নতুন বাংলাদেশ গড়া, এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সেই দেশ থেকে দারিদ্র্য দূর করা হবে প্রধান অগ্রাধিকার। সকালে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণের পর তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, চাকরির ওপর নির্ভর না করে তরুণদের বড় স্বপ্ন দেখতে হবে। এদিকে 4 দিনের সফর শেষে দেশের পথে রয়েছেন ডক্টর ইউনূস। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরের সবচেয়ে আলোচিত শি জিনপিং এর সঙ্গে বৈঠক। এছাড়া দেশটির সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীদের সৌজন্য সাক্ষাতের পাশাপাশি ব্যবসায়ী গ্রুপের সঙ্গে আলোচনা হয় ডক্টর ইউনূসের। সফরের শেষ দিনে তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে চীনের পিকিং বিশ্ববিদ্যালয় PKU। শনিবার সকালে বিশ্ববিদ্যালয়টিতে পৌঁছান প্রফেসর মোহাম্মদ ইউনূস। বিশ্ববিদ্যালয়টিতে ভাষণ দেন তিনি। অভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপট এবং বাংলাদেশ ঘিরে তরুণদের স্বপ্ন তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, সামনে এগিয়ে যাওয়ার পথে অসংখ্য বাধা, তা কাটিয়ে উঠতে দেশের সব নাগরিকদের অংশগ্রহণ জরুরি। ডক্টর ইউনূস বলেন, দেশের মানুষ গরিব, কারণ অর্থনৈতিক ব্যবস্থাই তাকে দমন করে রেখেছে। জনগণের সকল সমস্যার মূলে এটি। We are embarked on a series of reforms to make governance transparent and democratic,
to ensure economic policies which are inclusive and to guarantee that every individual has equal opportunity to flourish. Our goal is definite. Our work plan is exhaustive. For building a stronger and more resilient Bangladesh, কেবল চাকরির আশায় বসে না থেকে উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরি করতে তরুণদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। Human beings are not born to become job seekers. Job is a wrong idea. Human beings are creative beings. They enjoy doing creative things. Job is a negation of creativity. কাজী পাপ্পু, মোহনা সংবাদ। প্রিয়জনদের সঙ্গে ঈদ কাটাতে বাড়ি ফিরছেন মানুষ। রেল স্টেশন ও বাস টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড়। এবারের ঈদযাত্রা বেশ স্বস্তিতেই কেটেছে। সরকারের উদ্যোগের ফলে ঈদযাত্রা স্বস্তির হচ্ছে বলে দাবি করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে ট্রেন যাত্রায় ভোগান্তি না থাকলেও অনলাইনে টিকিট ব্যবস্থাপনা নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে যাত্রীদের। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। কমলাপুর প্ল্যাটফর্ম জুড়ে ঘরমুখো মানুষের ঢল। যান্ত্রিক শহর ছেড়ে নিড়ে ফেরার আনন্দে উচ্ছ্বসিত তারা। এই প্রথমবার স্বস্তির ভ্রমণ, এ যেন এক অন্যরকম অনুভূতি। শিডিউল বিপর্যয় ট্রেন যথা টাইমে আসতেছে এবং যথা টাইমে প্ল্যাটফর্ম ত্যাগ করতেছে এবং গন্তব্যস্থানে যথা টাইমে পৌঁছার চেষ্টা করতেছে। আগে প্রচুর জ্যাম ছিল, মানে ট্রেনের সিট পাওয়াটাই খুব কষ্ট ছিল। আর এবার তো রিল্যাক্স, কোনো তাড়াহুড়া নাই। এবার তো শিডিউল বিপর্যয় নাই, এখন 8, 9টা 10 হয়তো বা ছাড়বে, খুব ভালো লাগতেছে আর কি। যাত্রায় স্বস্তি থাকলেও অন্তহীন ভোগান্তি রেলের অনলাইন টিকিট ব্যবস্থাপনায়। অনলাইনে সরাসরি টিকিট কিনতে না পেরে কালোবাজারিদের ধারস্থ হয়ে প্রতারণার শিকার হচ্ছেন অনেকে। আমার তো টিকিট কাটতে পারতেছি না ট্রেনের, আমি তো অনলাইনে কিছু বুঝি না ওগুলা। কিছু যাত্রী অসাধু কিছু দোকানদার বা ফেসবুক অনলাইন পেজ থেকে টিকিট ক্রয় করে ঢোকার চেষ্টা করছে। আসলে এই টিকিটগুলা আমরা যখন ভেরিফাই করছি পস মেশিনের মাধ্যমে, এই টিকিটগুলা তথ্যের সাথে মিল পাচ্ছি না। 8টা বাজার সাথে সাথেই ঢুকেছি, বাট সিট দেখাচ্ছে অনেক, কিন্তু হচ্ছে যখন আমি ক্লিক করতেছি সাথে সাথে সার্ভার ডাউন দেখাচ্ছে। ঢুকার পরে যেটাতে ক্লিক করে দেখি ঢুকলেই সবগুলো হচ্ছে বুকিং হয়ে যায়। বাসেও নেই শিডিউল বিপর্যয়, নেই বাড়তি ভাড়ার অভিযোগ। এমন ঈদ যাত্রায় খুশি সবাই। সব সময় এখান থেকে আমি যাই গাড়ি নির্দিষ্ট সময় ছাড়ে। এবারকার ছুটিটা একটু লং টাইম, তো এই কারণে হয়তো বা এরকম হইতে পারে। অতিরিক্ত ভাড়া না, পার কিলোমিটার হিসেবে আমাকে 755 টাকা ভাড়া। এদিকে গাবতলী আন্ত বাস টার্মিনাল পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। পরিদর্শন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। নির্ধারিত যে ভাড়া আছে ওই ভাড়াই কিন্তু সবাই এখনো যাচ্ছে। দুই একটা ছোটখাটো কমপ্লেইন আছে, ওটার এগেইনস্টে আমরা অলরেডি ব্যবস্থা নিচ্ছি। সরকারের ব্যবস্থাপনা ছিল দেখেই কিন্তু এই স্বস্তিতে হচ্ছে। ঈদে ফাঁকা ঢাকার নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনী সচেষ্ট থাকবে বলেও জানান তিনি। আপনারা যেন ভালোভাবে যেতে পারেন, আপনার বাসা বাড়ি যেন সুরক্ষিত থাকে, এই জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদ উদযাপন ঘিরে কোনো ধরনের নাশকতার হুমকি নেই বলেও জানান উপদেষ্টা। জনগণ মোকাবিলা করলে কোনো ষড়যন্ত্র কেউ করতে পারবে না। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, পদ্মা সেতুর মাওয়ার টোল প্লাজায় আছেন আমাদের সহকর্মী মাহবুব হাসান রিপন। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রিপন, আপনি তো মাওয়ায় আছেন, মাওয়ার টোল প্লাজা যানবাহনের চাপ কেমন দেখছেন, আর টোল আদায়ের পরিমাণ জানতে পেরেছেন কি, জানাবেন। আমি মাওয়া প্রান্তে টোল প্লাজার সামনে থেকে যুক্ত হচ্ছি। যেমনটা আপনি বলছিলেন, ঈদযাত্রার দ্বিতীয় দিনে বেশ স্বস্তি নিয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষেরা তারা কিন্তু নদী পারাপার হচ্ছেন। এবং আমরা যদি দেখি সেটি হচ্ছে যে চিরাচরিত যে পদ্মা সেতুর আগে যে ধরনের শিমুলঘাটে আমরা যে ভিড়টি দেখেছি, যে ধরনের ভোগান্তি দেখেছি, সেই ভোগান্তি কিন্তু এখন আর সেভাবে চোখে পড়েনি। আজকে দুপুরের পর থেকে আমরা অবস্থান করছি, বেশ স্বস্তি নিয়ে যানবাহন পারাপার হচ্ছে। থেমে থেমে কিছুটা সময় জটলা হচ্ছে বটে, কিন্তু সেটিকে কিন্তু আমরা আসলে বলতে পারি না যে বড় ধরনের যে যানজট তৈরি হয়েছে সেটি কিন্তু আমরা বলতে পারি না। গেল 24 ঘন্টা
ঘন্টায় প্রায় ৩৯,০০০ গাড়ি কিন্তু পারাপার হয়েছে এবং সেখান থেকে প্রায় 4,25,00,000 টাকা কিন্তু টোল আদায় হয়েছে। আমরা এখানে কর্তৃপক্ষের সাথে কথা বলছিলাম, কর্তৃপক্ষ যেটি জানিয়েছে এটি হলো এখন পর্যন্ত সর্বোচ্চ পঞ্চম সর্বোচ্চ টোল আদায়, অর্থাৎ গত বছর 4,81,00,000 টাকা পর্যন্ত টোল আদায় হয়েছিল, যেটি ছিল একদিনে সর্বোচ্চ টোল আদায়ের পরিমাণ। তো সেই দিক থেকে কিন্তু গেল 24 ঘন্টায় বেশ ভালো একটা ভিড় ছিল, কিন্তু আজকে আমরা দুপুরের পর থেকেই দেখেছি যে মাওয়াঘাট মানে দুপুরের পর থেকে কিন্তু মাওয়া প্রান্তে যে টোল প্লাজা সেখানে কিন্তু আমরা তেমন গাড়ি ভিড় দেখছি না। আমরা কথা বলেছি যাত্রী সাধারণের কাছে, তারাও কিন্তু বেশ স্বস্তি প্রকাশ করছেন। যাতায়াতের ক্ষেত্রে তাদের কোনো ধরনের যে ধরনের যানজট বা কোনো ধরনের যে হেনস্থা যে জায়গাটা কোনোটাই তারা আসলে ফিল করছেন না, এই কথাটিও তারা বলছেন। তো এটি যদি আমরা বলি তাহলে কিন্তু আজকে সন্ধ্যার পরে হয়তোবা আরেকটু চাপ বৃদ্ধি পেতে পারে, এখানে যারা রয়েছে তারা কিন্তু এমনটি বলছেন। তো এই ছিল মাওয়া প্রান্তে টোল প্লাজা, পদ্মা সেতু টোল প্লাজার সামনে থেকে সর্বশেষ। রিপন, আপনাকে ধন্যবাদ। ঈদ ঘিরে নতুন নোটের রমরমা বাণিজ্য চলছে রাজধানীতে। মতিঝিল এলাকায় 10 টাকার এক বান্ডেল নতুন নোট বিক্রি হচ্ছে 1700 টাকায়। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে সাধারণ মানুষ। আর নতুন নোটের সরবরাহ কম থাকায় বিনিময় মূল্য বেড়েছে বলে যুক্তি বিক্রেতাদের। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। ঈদ সালামিতে নতুন নোটের বিকল্প নেই, এজন্য অনেকেই ফুটপাতের দোকান থেকে নতুন নোট সংগ্রহ করেন। কেন্দ্রীয় ব্যাংক এলাকায় দেখা গেছে 10 টাকার এক বান্ডেল নতুন নোট বিক্রি হচ্ছে 1700 টাকায়। গত ঈদে যা ছিল 1200 টাকা। ক্ষোভ থাকলেও ঈদ সালামিতে প্রিয়জনদের মুখে হাসি ফোটাতে প্রায় দ্বিগুণ দামে এসব নোট কিনছেন অনেকেই। এই বান্ডিলটা হচ্ছে গিয়ে 50 টাকার একটা বান্ডিল, উনি নিচে 5400 টাকা, মানে 5000 টাকায় 400 টাকা বেশি নিছে। বাচ্চাদের ঈদ বোনাস নতুন টাকা দিলে বাচ্চারা আনন্দিত হয়, এই জন্য নতুন টাকা কিনতেছে আর কি। অতিরিক্ত দাম, আর এক বান্ডিলে 10 টাকার বান্ডিলে 650 টাকা বেশি, 20 টাকার বান্ডিলেও তাই। প্রতি ঈদে কিছু টাকা খরচ গেলেও কিছু করার নাই ভাই, এটা নেওয়া লাগে। গ্রাহকের চাহিদা মেটাতে ব্যাংক থেকেই ঈদের আগেই নতুন নোট সরবরাহ করার কথা ব্যাংকগুলোর, কিন্তু কিছু অসাধু কর্মকর্তার কারণে ব্যাংক কাউন্টারের পরিবর্তে নতুন নোটের বান্ডিল চলে যায় দালালের হাতে। ব্যাংকে 650 টাকা করে প্রতি বান্ডিল কিনে আনছে। কিভাবে ব্যাংকের কর্মকর্তারা দুর্নীতি করে, অনিয়ম করে, তাদের পরিচিত, তাদের কলিগদের কাছে, তাদের লোকদের কাছে তারা টাকা দিয়ে দেয়। যদি বাইরে থেকেই নতুন নোট কিনতে হয় তাহলে মূল্য নির্ধারণ করে দিয়ে বাজারে বিশৃঙ্খলা ঠেকানোর পরামর্শ দিয়েছেন অনেকেই। আমার কথা লিমিটেড করুক, অত 200 টাকা করুক, 1020 টাকা করুক, নাইলে 1050 টাকা করুক। বিক্রেতারা বলছেন চাহিদা অনুযায়ী যোগান কম থাকায় নতুন নোটের বিনিময় মূল্য বেড়েছে। আমরা কিনিলেও যদি এটা কিনছি এখন 400 টাকা বিক্রি করি, মনে করেন আমরা 360 টাকা 370 টাকা এরকম কিনি। ঈদ ঘিরে নতুন নোট বিনিময়ে সরকারকে বাস্তবসম্মত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন সর্বসাধারণ। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। জাতীয় ঈদগাহে ঈদের জামাত হবে সকাল 8:30টায়। বৈরী আবহাওয়া থাকলে প্রধান জামাত হবে সকাল 9টায় বায়তুল মোকাররম মসজিদে। সেখানে অংশ নেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সকালে ঈদগাহ পরিদর্শন শেষে এসব কথা জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। বলেন, ঈদ জামাতে এবার 35,000-এরও বেশি মানুষ অংশ নেবে। নারীদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। খেলার খবর, ফুটবল। রূপনা মাসুরাদের পর ভুটানের লিগে খেলার জন্য ডাক পেয়েছেন বাংলাদেশ নারী দলের আরও 4 ফুটবলার। তারা প্রস্তাব পেয়েছেন পারো এফসি থেকে। চলতি মাসে ভুটানের ক্লাব ট্রান্সপোর্টের ইউনাইটেডের হয়ে খেলার জন্য ডাক পান গোলরক্ষক রূপনা চাকমা ও ডিফেন্ডার মাসুরা পারভিন। এবার ভুটান প্রিমিয়ার লিগে 5 বারের চ্যাম্পিয়নের পারো এফসির হয়ে খেলবেন ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মাতসুসীমা সুমাইয়া ও সাবিনা খাতুন। তাদেরকে এরই মধ্যে ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আগামী 6 এপ্রিল ভুটানের বিমান ধরবেন এই ফুটবলাররা। আর টুর্নামেন্ট শুরু হবে 15 এপ্রিল থেকে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। প্রলয়ঙ্করী ভূমিকম্পে মিয়ানমারে হাজার ছাড়ালো প্রাণহানি, চলছে উদ্ধার কাজ। বাংলাদেশেও শক্তিশালী ভূমিকম্প হওয়ার আশঙ্কা।
বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করার লক্ষ্যে কাজ করছে সরকার, জানালেন প্রধান উপদেষ্টা। তরুণদের বড় স্বপ্ন দেখার আহ্বান। ঈদ উপলক্ষে বাস ট্রেন বদলে বাড়ি ফিরছে মানুষ। সরকারের উদ্যোগ ছিল বলেই স্বস্তির যাত্রা, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন। প্রধান জামাত হবে 8:30টায়। প্রতিকূল আবহাওয়ার বিকল্প বায়তুল মোকাররম মসজিদ। এ ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সংবাদ এক নজর দেখবেন সন্ধ্যা 7টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।